আমাদের এইখান থেকে ল্যান্ড ব্যবহার করবে, নামে মাত্র ট্যারিফ নেওয়া হবে। একজন উপদেষ্টা বলে বসলেন যে এইটা ইন্ডিয়ার কাছে ট্যারিফ চাওয়া অভদ্রতা। তো উনি কি বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা? আপনি জীবিত মুক্তিযোদ্ধাদের নাতি পর্যন্ত বেনিফিট দিবেন, 30 লক্ষ যে মারা গেছে তাদের লিস্টে আপনি করেন না কেন? They deserve the benefit from the state before the living freedom fighters. আপনি সেদিকে যাচ্ছেন না কেন? মেজর আক্তার এই দাবি তুলে না কেন ফ্রিডম ফাইটার হয়ে, যে আপনি বেঁচে আছেন, আপনি তো বেনিফিট খাচ্ছেন, ভাতা খাচ্ছেন, যারা মারা গেছে তাদের তালিকা করে তাদের ছেলে মেয়ে তাদের নাতিপুতিরা বেনিফিট পাবে না কেন? এইটা এমন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েছে, অরিজিনাল ফ্রিডম ফাইটার তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধারা এর ভিতরে নাকি হাজার হাজার আছে যাদের বয়স ছিল 5 বছর 6 বছর, ইভেন স্বাধীনতার পরে জন্ম করেছে, তারাও নাকি ভাতা পায়। কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আজকে 4 জন সচিব ধরা পড়লো ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের বিচার কেন করলেন না? কারণ তারা আপনার পারপোজ সার্ভ করেছে, সেই জন্য তার বিচার করেন নাই। বিদ্যুৎ বিভাগ স্বীকার করলো যে এ মাসে যে বেশি বিল দেওয়া হয়েছে আগামী মাসে সেটা অ্যাডজাস্ট করা হবে। আমি একটা বাসায় থাকি, আমি 500 টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি, সেইটা গত মাসে বিদ্যুৎ বিল আসছে 11,000 টাকা, এর পরের মাসে আবার 7,000 টাকা। লুট আর লুট, রাষ্ট্র ডাইরেক্ট লুটপাটের সাথে জড়িত। আমি মনে করি যে এই সরকার এই কৌশলটা খুব ভালো করে রপ্ত করেছে যে কোর্টকে কিভাবে ব্যবহার করতে হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। একটা ডক্ট্রিন রয়েছে আইনে, একটা প্রভিশন, একটা রীতি ট্র্যাডিশন ফলো করা, যে কোনো রাজনৈতিক ইস্যু কোর্টে সমাধান করা হয় না। এবং এটা অনেক উদাহরণ আছে, এই যে হরতাল নিয়ে কোর্টে যাওয়া হয়েছে, হরতাল বলতে কোর্ট কিন্তু সেখানে কোনো আদেশ দেয় নাই, কারণ এটা রাজনৈতিক প্রোগ্রাম। তো রাষ্ট্রের এই যে 3টা অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, একটি সুশাসিত রাষ্ট্রে এটার একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। কিন্তু রাষ্ট্র যেখানে ব্যক্তিতে রূপান্তর হয়, রাষ্ট্র যখন লুই দা 14th হয়ে যায়, তখন আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ বলতে কিছু থাকে না। আমরা ইদানিং দেখছি যে বিচারপতিরা অনেক কথা বলেন। আমি খুব খুশি হয়েছি যে প্রধান বিচারপতি টকশো দেখার বোধহয় সময় পান, যে তিনি এইটা নিয়ে মন্তব্য করেছেন, তার মানে তার হাতে অনেক সময় আছে। টকশোতে তো যে যার মতো করে কথা বলবে। আজকে বিচার বিভাগ হলো মানুষের সামনে সবচেয়ে বেশি স্ক্রুটিনি, মানে মানুষের সামনে সবচেয়ে, জনগণের সামনে সবচেয়ে যে প্রতিষ্ঠানটা স্ক্রুটিনাইজ হয় সেটা হলো বিচারালয়। বিচারালয় একটা পাবলিক প্লেস। যদি কোনো রিক্সাওয়ালাও যদি চায় আজকে প্রধান বিচারপতি কি কথা শুনবে, সে জায়গা কোর্টের পিছনে বসবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। তো মনে করেন আজকে যদি কেউ যায়, সে জায়গা দেখবে যে না ঠিক আছে, প্রধান বিচারপতি অনেক কথা বলে। আমি দেখতে পেলাম যে ওই প্রধান বিচারপতির বাসার সামনে থেকে আমি যাওয়া আসা করি, উনি কিন্তু নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করছে। ওনার ওই বাসার উপরে একটা সাইনবোর্ড লাগাইছে, বাসার উপরে। এটা কিন্তু পৃথিবীর কোথাও দেখি না। বাসার উপরে উনি লাগাইছে প্রধান বিচারপতির বাসভবন। সাধারণত গেটে থাকে অথবা বাড়ির নাম্বার থাকে, কিন্তু তার বাড়ির দোতলার উপরে, যেখান থেকে বাইরে থেকে খুব কনস্পিকুয়াস দেখা যাবে, একটা স্ট্যান্ডার্ড কিন্তু উনি সেট করেছে। একদম বাড়ির উপরে কিন্তু সাইনবোর্ড লাগাইছে প্রধান বিচারপতির বাসভবন। মেজর আক্তার যদি ওখান থেকে যায় কখনো খেয়াল করে দেখতে পারেন, হাবিব নিশ্চয়ই দেখে। তো যার জন্য এই যে যা কিছু হচ্ছে, যে যেটা করে সে কিন্তু সেইটার স্ট্যান্ডার্ড সে ডিসপ্লে করে। তো সেই জন্য আমি বলবো যে আজকে কালো পতাকা হলো না কেন, কালো পতাকা স্যারের সাথে আমি একমত যে ইন্ডিয়াতে 120টা চুক্তি বা সমঝোতা সড়ক, আজকে তো এইটা বিরোধী দল কেউ একজন রিসার্চ করে বলতে পারতো যে এইটা বাংলাদেশের কি স্বার্থ উদ্ধার হয়েছে আর ইন্ডিয়ার কি দেওয়া হয়েছে। শুধু মুখে বললে তো হবে না, এগুলো তো কোনো না কোনো ভাবে অনেকের কাছে আছে। তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু পড়েছি, আমি 120টা চুক্তি বা সমঝোতা সড়কে বাংলাদেশের কোনো স্বার্থ উদ্ধার হয়েছে আমার চোখে পড়ে না। উদাহরণস্বরূপ 2-3টা বলি, যে পোর্ট নিয়ে যে চুক্তিটা হয়েছে,
ইন্ডিয়ান জাহাজ আগে আসলে তাকে আগে খালাস করার সুযোগ দিতে হবে, বাংলাদেশ জাহাজ সরিয়ে। তাহলে ইন্ডিয়ার স্বার্থ এখানে রক্ষা করা হয়েছে। আমাদের এইখান থেকে ল্যান্ড ব্যবহার করবে, নামে মাত্র ট্যারিফ নেওয়া হবে। একজন উপদেষ্টা বলে বসলেন যে এইটা ইন্ডিয়ার কাছে ট্যারিফ চাওয়া অভদ্রতা। তো উনি কি বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা? বাংলাদেশের রাডার স্টেশন থাকবে, সেইটা মনিটর করবে ইন্ডিয়া। আলোচনা দেখেছি, সোশ্যাল মিডিয়া আলোচনা দেখেছি, কোন সরকারি বিবৃতি বা কোন অথেন্টিক আমি দেখিনি যে বাংলাদেশ থেকে যত এয়ার স্পেস ব্যবহার করে যে কমার্শিয়াল ফ্লাইট গুলো যায়, সেই কমার্শিয়াল ফ্লাইটের পার ফ্লাইটে $500 করে বাংলাদেশের রেভিনিউ আর্ন করার কথা, এগুলো সব ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। এইটা নিয়ে কি কেউ প্রশ্ন করছে বা সত্যতাটা কি? এইটা আসলে কি? যে তাহলে এটা কবে থেকে হয়েছে? 2009-এর পর থেকে না তার আগে থেকে? কে জানি বললো যে ঢাকা বিমানবন্দরের রাডার স্টেশন আছে এটা অকেজো নাকি অনেকদিন আগে থেকে। তো এখন আসেন আপনি তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের প্রয়োজনটা কেন হলো? তিস্তা ব্যারেজ করতে হলে আজকে আমাদের বাংলাদেশে টাকা দিতে হবে, লোন আনুক বা বাংলাদেশের জনগণের টাকা সে ব্যবহার করুক। তিস্তা ব্যারেজের প্রয়োজন হলো যার সাথে এইরকম স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে সম্পর্ক নাকি সুউচ্চ, মানে হিমালয় পর্বত সমুদ্রে সম্পর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার, তারা আপার রিভারিয়ান হয়ে নদী, আন্তর্জাতিক নদীর উপরের দেশ হয়, তারা পানি প্রত্যাহার করে, বিশেষ করে শুকনো সিজনে। তিস্তা ব্যারেজ হলো ভরা সিজনে এইটাকে পানি ম্যানেজমেন্ট করে, সেটাকে রিটেইন করে, সেটাকে ব্যবহার করা। এইটার সাথে আরো ম্যানেজমেন্টের যা যা এনসিলিয়ারিজ থাকবে সেগুলো এখানে থাকবে। তাহলে এমন কি বন্ধু রাষ্ট্র হইলো যে 54টা নদীর পানি তারা বিঘ্নিত করছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে? আপনি সমুদ্র বিজয় করে পতাকা উড়াইয়া বড় বড় কথা শোনাচ্ছেন, কিন্তু এই যে আপার রিবিয়ান আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পানি প্রত্যাহার করছে, যার আজকে ভোগান্তি বাংলাদেশের জনগণ, বাংলাদেশ নামে রাষ্ট্র, এবং আপনি আরেকটা প্রজেক্ট করে সেইখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবেন। তো আপনার সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে আপনি এই পানিটা ছেড়ে দিলে যে ন্যাচারাল যে প্রবাহ সেটা থাকলেই তো হয়ে যায়, তাহলে তো তিস্তা ব্যারেজের দরকার হয় না। তো আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, শুধু এই স্ত্রী যদি বাংলাদেশ হয়, আমি মনে করি বাংলাদেশ স্ত্রী না, বাংলাদেশ স্বামী হওয়া উচিত। তো যাই হোক, আপনাকে শুধু এক্সপ্লয়েট করবে আর আপনি সেটা দিয়ে যাবেন শুধু ক্ষমতা থাকার জন্য, এটা তো সবাই বুঝে আসলে। তো এখন আখতার স্যারের তো কথা বলার একটা ঢং আছে, একটা কথা বলার একটা হেয়ালিপনা আছে, আই আন্ডারস্ট্যান্ড, আমি কিন্তু এটা রিয়েলাইজ করি, কিন্তু অনেকে কিন্তু এইটা না বুঝে সমালোচনা করে। স্যারের একটা মানে গতি আছে কথা বলার, স্যার কিন্তু সেই গতিতে আসলে কথা বলে, আসলে রাজনীতি নাই, এটা তো আই এগ্রি। আপনার বলে ওই যে মজা করে বলে যে নেতা মজা করে লন্ডনে আর নেতা কর্মীরা মাইর খায় পল্টনে, শুধু মাইন না, জেল মেল ইত্যাদি। ওই কথা ওইদিকে আমি যাইতে চাই না, বুঝতে পারছেন? তো বাংলাদেশে তো সেই রাজনীতি আজকে আওয়ামী লীগ হিন্দুত্ববাদী সরকারের যে পলিসি, সেই পলিসিকে আনকন্ডিশনাল সমর্থন দিয়ে যাচ্ছে, সেইটার বিপক্ষে কোনো একটি রাজনৈতিক দল নাই। বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ, 90% মুসলমান অধ্যুষিত দেশের স্বার্থ রক্ষার জন্য কোনো একটি রাজনৈতিক দল নাই। তো তাই যদি হয় তাহলে মুসলমানদের স্বার্থ, এদেশের স্বার্থ, জনগণের স্বার্থ সংরক্ষণ কে করবে? এটাকে আপেল কে করবে? কালো পতাকা মিছিল, এয়ারপোর্টে মিছিল, এটা তো অনেক উচ্চমানের। তো সবাই একটা এপিজমেন্ট পলিসিতে আছে, আরে কেউ কিছু একটা করে দেবে আর ক্ষমতা আসবে, আর ওদের উনি জাম্বোজেট নিয়ে কেউ একজন আইসা এখানে সরকার গঠন করবে, সেইটা বোধ হয় স্বপ্নেই থাকবে। এখন আসেন কোটা, কোটা মুক্তিযোদ্ধা এবং কোটা। আচ্ছা ফাইন, আপনি কোটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আইডিয়ালি কোটা থাকা উচিত না, এটা অসাংবিধানিক, সংবিধানের কোথাও লেখা নাই কোটা থাকতে হবে। অনগ্রসর গ্রুপকে টাইম বিং একটা কোটা দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি কোটা দেন, 5% 10% রিজনেবল হতে পারে। আপনি জীবিত মুক্তিযোদ্ধাদের নাতি পর্যন্ত বেনিফিট দিবেন, 30 লক্ষ যে মারা গেছে তাদের লিস্টে আপনি করেন না কেন?
they deserve the benefit from the state before the living freedom fighters. আপনি সেদিকে যাচ্ছেন না কেন? মেজর আক্তার এই দাবি তুলে না কেন ফ্রিডম ফাইটার হয়ে, যে আপনি বেঁচে আছেন, আপনি তো বেনিফিট খাচ্ছেন, ভাতা খাচ্ছেন, যারা মারা গেছে তাদের তালিকা করে তাদের ছেলে মেয়ে তাদের নাতিপুতিরা বেনিফিট পাবে না কেন? এই কোশ্চেন, এই আলোচনা আমাদের সামনে আনতে হবে। যারা দেশের জন্য জীবন দিয়ে গেছে, they deserve the respect and benefits from the states before the living freedom fighters. সে কথা আমরা বলছি না কেন? তাহলে আমাদের ফ্রিডম ফাইটার যারা লিভিং আছে তারাও কি এই স্পিরিটটা ভুলে গেল? তারাও কি এরকম সেলফিশ হয়ে গেল যে সমস্ত বেনিফিট তারাই খাবে? রাজাকারের সন্তানরা যদি ব্রিলিয়ান্ট হয়, আপনি আইন করেন, আইন করে বাদ দেন যে রাজাকারের সন্তানরা যদি বেশি ব্রিলিয়ান্ট হয় আর এই ফ্রিডম ফাইটারের ছেলেরা যদি থার্ড ডিভিশন পায়, তাই থার্ড ডিভিশনটা চাকরি পাবে, আর ওই যে ব্রিলিয়ান্ট যারা তারা চাকরি পাবে। আইন করেন, আনটিল দেয়ার ইজ এ ল আপনি স্টানবাজি করতে পারবেন, কিন্তু সেটা তো বাস্তবে টিকবে না, বাস্তবে গ্রহণ করা হবে না। বাংলাদেশে তো আর কোনো যুদ্ধ অপরাধী নাই, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল চলছে। যারা যুদ্ধ অপরাধী তাদের তো আপনি শাস্তির সম্মুখীন করছেন, আর যারা বাকি আছে তা করবেন। না হলে বাংলাদেশ ইজ এ ক্লিন কান্ট্রি, দিস ইজ এ কান্ট্রি ফ্রি অফ দিস ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল। এখন যারা মানবতা বিরোধী অপরাধ করছে, মানি লন্ডারিং করছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে এখন এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে বিচার করতে হবে, কারণ ওই আইনে সেটা কভার করে। সো আমি আপনাদের এই প্রোগ্রামের মধ্যে দাবি জানাচ্ছি, আপনি মুক্তিযোদ্ধারা, ইয়েস দে ডিজার্ভ সাম বেনিফিট, নো প্রবলেম। অ্যাকচুয়ালি কোন মুক্তিযোদ্ধা রাষ্ট্রের এই বেনিফিটের জন্য মুক্তিযুদ্ধ করে নাই, কোন মুক্তিযোদ্ধা। এটা একটা ডিভাইড করার জন্য, একটা পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য এটা করা হয়েছে। তো আপনি কোন মুক্তিযোদ্ধা কখনই রাষ্ট্রের কাছে দাবি করেন। এই যে এখন 2,20,000 ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে, মেজর আক্তার উইল বিয়ার মি আউট ফ্রম স্টেটমেন্টস অফ ফ্রম অল ফ্রিডম ফাইটার দোজ হু হ্যাভ ফট ইন দ্য ফিল্ড। তাদের কথা অনুযায়ী মুক্তিযোদ্ধার অ্যাকচুয়াল কোটাটা, অ্যাকচুয়াল সংখ্যাটা হলো 70 থেকে 80,000। সেখানে 3 লক্ষ মুক্তিযোদ্ধা আসলো থেকে, সেটাও তো বলতে হবে। তো এই ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে কোন সময়? আওয়ামী লীগ বলবে বিএনপির সময়, অন্যান্যরা বলবে আওয়ামী লীগ সময়। এইটা তো ওই যে একটা দাঁড়িয়েলা মুক্তিযোদ্ধা হয়েছে, এইটা এমন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েছে, অরিজিনাল ফ্রিডম ফাইটার তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধারা এর ভিতরে নাকি হাজার হাজার আছে, যাদের বয়স ছিল 5 বছর 6 বছর, ইভেন স্বাধীনতার পরে জন্ম হয়েছে, তারাও নাকি ভাতা পায়। কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আজকে 4 জন সচিব ধরা পড়লো ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের বিচার কেন করলেন না? কারণ তারা আপনার পারপোজ সার্ভ করেছে, সেই জন্য তার বিচার করেন নাই। তো এইভাবে করতে করতে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে আজকে ধ্বংস করা হয়েছে। তো এক ভাই করেছিলেন, প্রশ্ন করেছিলেন হাসান রেজাউল, যে ওনার কোশ্চেনটা ছিল যে একটু যদি রিমাইন্ড করেন, হোয়াট ওয়াজ দিস কোশ্চেন? আমার যতটুকু মনে হয় যে ওই যে মেজর আক্তারকে উনি যেটা প্রশ্ন করেছিলেন যে তুই চোর আওয়ামী লীগ দেখলেই বলতে হবে। ও ইয়েস ইয়েস, হ্যাঁ ঠিক আছে। যেটা এবিএম মুসা, হ্যাঁ আমি এই টক শোটা যে প্রোগ্রামে এবিএম মুসা সাহেব এটা বলেছিল, যে উনি বলেছিলেন যে হুমায়ুন আহমেদের যে নাটক ছিল, টিয়া পাখিকে শিখাই দিছিল রাজাকার দেখলে বলবে তুই রাজাকার তুই রাজাকার। সেই সময় উনি মারা যাওয়ার আগে, উনি তো মারাও গেছে প্রায় বোধহয় 10 বছর হয়ে গেছে, সেই সময় এই 14 পরে 14-16 এই সময়ের ভিতরে উনি বলেছিল আওয়ামী লীগ দেখলেই বলতে হবে তুই চোর তুই চোর। তো সেই সময় যদি হয় তুই চোর, তাহলে এখন হবে তুই ডাকাত। এইটাই এখন সেই জায়গা আসছে। আপনি পারলে একজন অনেস্ট আওয়ামী লীগের দেখান তো, একজন পারলে। বিএনপিতে তো চোরের কোনো শেষ নাই। বিএনপিতে এমন নেতা আছে 5 টাকা দিলে পকেটে নেবে, 5 টাকা। আক্তার স্যার জয়েন করার আগে আমি বলছিলাম 5 টাকা। আক্তার স্যার যেখানে থাকে তার আশেপাশে থাকে, আপনি 10 টাকা নিয়ে পকেটে দেন, খাড়া কমিটির মেম্বার 10 টাকাও নেবে। এই স্ট্যান্ডার্ড হচ্ছে পলিটিশিয়ান। আপনি 1% অনেস্ট পলিটিশিয়ান দেখান তো। অথচ পলিটিক্সে সবচেয়ে বেশি অনেস্ট মানুষ আসা উচিত ছিল, পলিটিক্সে থাকা উচিত ছিল। লিডারশিপ, পলিটিক্যাল প্রক্রিয়াটা হবে to kick out the bad people, bring the good people in the front.
দ্যাট ইজ দ্য পলিটিক্যাল প্রসেস। এখন ভালো মানুষকে সরাইয়া চোর ডাকাতকে সামনে আনা হচ্ছে। চরিত্রহীন